নমস্কার, আবারও স্বাগত আপনাদের এনটিভি ডব্লিউপিতে। গোটা পৃথিবীর মধ্যে যতগুলি ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, যদি আপনি তাদের পরিসংখ্যানকে খুলে দেখেন, দেখবেন সবচেয়ে দ্রুততার সঙ্গে অগ্রগতি করেছে আমাদের ভারতবর্ষের ডিআরডিও। তারা প্রতিনিয়ত এমন এমন জিনিস উদ্ভাবন করছে যা দেখে ওই আশেপাশের মানুষেরা তারা হতবাক হয়ে যাচ্ছে। অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছে। অনেকে বুঝতে পারছে না যে সকালবেলায় ঘুম থেকে উঠে তারা কি এমন সংবাদ ভারতের ডিআরডিওর কাছ থেকে পাবে। এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, কারণ ডিআরডিওর আবিষ্কার এমনই হয়ে থাকে। এবার ডিআরডিও আরো একটি নতুন মিসাইল সামনে নিয়ে চলে এসেছে, অ্যাস্ট্রা MK3 গান্ডিপ। ভারত তার সামরিক শক্তি বাড়াতে ক্রমাগত বড় পদক্ষেপ নিচ্ছে। মিডিয়ার যা রিপোর্ট, সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রা MK3 এই যে ক্ষেপণাস্ত্র যাকে বলা হচ্ছে গান্ডিপ, বায়ু পরীক্ষা, পূর্ণাঙ্গ বায়ু পরীক্ষা হবে। 2000 সালে হয়েছিল, মাঝে মধ্যে হয়েছে, আবারও পুনরায় এটার পরীক্ষা করাতে চলছে, একেবারে ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র ভারতের সুপার ওয়েপেন্সও বলা হচ্ছে। আসুন এবার জেনে নি একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্ষেপণাস্ত্র ঠিক কি রকম। গান্ডিপ নামটি এলো কোথা থেকে শুনেই বুঝতে পারছেন। মহাভারতে এই নামটা রয়েছে গান্ডিপ, এটা অর্জুনের ধনুর। আর এবার এই অস্ত্র ভারতীয় সেনার হাতে আসতে চলেছে। অ্যাস্ট্রা MK3 ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর দ্বারা ডিজাইন করা এবং তৈরি করা হয়েছে। এবং এটি যেহেতু মহাভারত থেকে নেওয়া হয়েছে গান্ডিপ নামটা, এর কাজও কিন্তু ঠিক সেই রকমই। অস্ত্রটি অর্জুনের ছিল, আপনারা জানেন, আর ওই একই পরিবারের সদস্য হতে চলেছে। এই অ্যাস্ট্রা MK1, MK2 এবং এরপর MK3 হতে চলেছে। আপনারা অনেকেই জানেন যে এই ক্ষেপণাস্ত্রটি 2000 সালে একবার পরীক্ষা করা হয় এবং সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছিল। তারপর সেই ত্রুটিগুলোকে একেবারে ঠিকঠাক করে নিয়ে তার মাঝেও একাধিকবার পরীক্ষা করা হয়েছে। অনুমান যেটা করা হচ্ছে, এই বছর অর্থাৎ 2025 বা 26 সালের মধ্যে সেনাবাহিনীতে এটি যোগ দিয়ে দেবে। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। ফাইনাল পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে সেনাবাহিনীর হাতে এটি দিয়ে দেবে। এবার এর রেঞ্জ সম্বন্ধে একটু বলি। এই অ্যাস্ট্রা MK3 এই যে মিসাইল, সেই মিসাইলের রেঞ্জ কত হতে পারে? 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার? তার থেকে অনেক বেশি, 340 কিলোমিটার আপাতত এর রেঞ্জ দেওয়া হয়েছে। কথাটা কি বললাম? দেওয়া হয়েছে। মানে এটাকে এক্সটেনশন কি পরিমাণে করা যায় সেটা শুধু ডিআরডিও জানে, আর তাদের গোপন নথিতে জানে। সেই নথিও প্রকাশ্যে এসেছে, কিন্তু সেইগুলি নিরাপত্তার খাতিরে সামনে নিয়ে আসা যাবে না। অর্থাৎ ডিআরডিওর তরফ থেকে যেটুকু বলা হয়েছে, 340 থেকে 350 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারবে। এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র। আর এটা নিয়ে চীন, পাকিস্তান সহ আরো কিছু দেশ তারা হয়ে গিয়েছে ভীত। তার কারণ গোটা দেশটাই এর রেঞ্জের মধ্যে চলে এসেছে। আরো কিছু রয়েছে, শুনলে পরে আপনাদের একটু গায়ে কাঁটা দেবে। এই অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রর গতি কত জানতে ইচ্ছে করছে তো? 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে? এটি 1 ঘন্টায় যাবে 5555 কিলোমিটার। ভুল বলে দিলাম মনে হচ্ছে, আর একবার বলছি শুনুন। এটি প্রতি ঘন্টায় যাবে 5555 কিলোমিটার, যা
আধুনিক যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রকে প্রতিযোগিতায় পেছনে ফেলে দেবে, এর এতটাই ক্ষমতা। ওভারহেডে অ্যাস্ট্রা MK3 মিসাইল 15 কেজি উচ্চ বিস্ফোরক পাক মন্ড খণ্ডিত ওভারহেড বহন করতে পারবে, মানে এক কথায় 15 কেজি ওজনের বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে 300 কিলোমিটার দূরে, 340 কিলোমিটার দূরে, তার থেকেও বেশি। আর সেটা ঘন্টায় কত যায়? 5,500 কিলোমিটারেরও বেশি, মানে কত দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছবে একবার ভাবুন। এটি প্রাণঘাতী গড়ে উঠেছে, তার কারণ এর মধ্যে প্রক্সিমিটি ফিউজ দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় এবং এই নিয়ন্ত্রণের জন্য এটি প্রাণঘাতী হয়ে উঠেছে। এ কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে শুনবেন? অ্যাস্ট্রা MK3 সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 66,000 ফুট, মানে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত। ভাবতে পারছেন? ওপরে 20 কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যেতে পারবে। যত ওপরে উঠবে, যে লক্ষ্যবস্তুগুলোকে সে আঘাত হানতে পারবে খুব সহজ হয়ে যাবে। এবারে এই যে ক্ষেপণাস্ত্র, এটি ঠিক কার মধ্যে দিয়ে লঞ্চ করা যাবে? কোন কোন ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে কারা? সুখোই Su-30 MKI বহন করতে পারবে, হ্যালের তেজাস তারাও বহন করতে পারবে, এবং এছাড়াও ভবিষ্যতে মিরাজ 2000 এবং MiG-29 এটি বসানো সম্ভব হবে, অর্থাৎ ফাইটার প্লেন দ্বারাও এটি নিয়ন্ত্রণ করা যাবে। এবং এর ভেতরে AI টেকনোলজি, যেটা ভারতবর্ষ এখন দিয়ে দিচ্ছে, সেটাও থাকবে। অর্থাৎ এই যে মহাভারতের কথায়, মানে মহাভারতের যে গান্ডীব ধরুর ছিল, তার কথায় এর নাম রাখা হয়েছে গান্ডীব, একেবারে অভ্যর্থ নাম। তারা যে নাম দিয়েছে, নামের সঙ্গে পুরোপুরি মানানসই হয়ে উঠেছে এই অস্ত্রটি। এর দ্রুততা, তারপরে এর ওজন বহন করার সক্ষমতা, এবং তারই সঙ্গে এ কতটা প্রাণঘাতী, এর স্পেসিফিকেশন দেখলে পরে খুব ভালোভাবে এটা লক্ষ্য করা যায় যে এ কতটা ভয়াবহ, কতটা মারাত্মক। আর এই গান্ডীব নেওয়ার জন্য প্রতিবার যেটা বলি, বেশ কিছু দেশ নাম লিখিয়ে ফেলেছে, আমাদের দরকার ভাই দাও। মানে এখন এমন অবস্থা হয়ে আছে, মানে জিনিস তৈরি হওয়ার আগেই DRDOর কাছে, ভারত সরকারের কাছে বহু দেশ আছে, তারা চলে আসে, ভাই তোমাদের এই যে আগে যেটা আবিষ্কার হবে সেটা কিন্তু আমাদের দিতে হবে। সময় দিতে পারছে না, ডেট দিতে পারছে না ভারতবর্ষ। ভাবুন, ডেট দিতে পারছে না ভারতবর্ষ, কারণ ভেবেই নিয়েছে গোটা বিশ্ব ভারতবর্ষের DRDO মানে শুধুই আবিষ্কার, আর প্রত্যেকটি আবিষ্কার কোয়ালিটির আবিষ্কার। যেভাবে ইসরো মহাকাশ গবেষণা সংস্থা ভারতের, তাদের কাছে বিশ্বের ইউরোপ থেকে আমেরিকা প্রত্যেকের ডেট নিচ্ছে, কারণ তাদের রকেটকে ইসরোর মাধ্যমে তারা লঞ্চ করাতে চাইছে, কারণ কম খরচ এবং তার সঙ্গে নিরাপত্তা। ভারতবর্ষ আর ওই 20 বছরের পেছনের ভারতবর্ষ আর নেই। এখন ভারতবর্ষের সঙ্গে কথা বলতে গেলে সমঝে কথা বলতে হবে। আমাদের ভারতবর্ষ তো কাউরির পেছনে লাগে না, কাউরির পেছনে লাগার মতন ভারতের অবকাশ নেই, কারণ কাজ করে, চিন্তা করে, ভাবনা করে, গবেষণা করে, তাদের মধ্যে, তারা কাজের মধ্যে থাকে। আর যাদের মাথাতে কাজ নেই, চিন্তা নেই, ভাবনা নেই, তারাই পরনিন্দা, পরচর্চা, একে মারবো, ওকে মারবো, ধমকি দেব, এটাই হয়। এটা দেখবেন আপনার আশেপাশে যে সমস্ত মানুষদের কাজকর্ম নেই, তারাই দেখবেন এই পরনিন্দা, পরচর্চা, মারামারি এ সমস্ত করে থাকে। কিন্তু যারা কাজে ডুবে থাকে, তারা এসবের সময় পাবে না, তারা নিজেদের কাজ নিজেরা করে যায়, আবিষ্কার তারা করে যায়। ঠিক ভারতবর্ষ যেমন কাজটি করছে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।